আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু এন্ড ওয়েলকাম ব্যাক টু ইকরামা পাঠশালা। ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব ইউজ অফ ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্ক। এসএসসি এবং এইচএসসি যারা স্টুডেন্ট আছো তোমাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি খুবই সিম্পলি ওয়েতে এবং বোর্ড কোশ্চেনে যেভাবে প্যাটার্ন থাকে সেই প্যাটার্ন ধরে ধরে বোঝানোর জন্য। তো ফার্স্টলি আমরা তোমাদের সাথে পরিচয় করাবো কিছু পাংচুয়েশন মার্ক নিয়ে, যেমন ফুল স্টপ, কমা, সেমিকলন, কোলন, কোশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, ড্যাশ, ইনভার্টেড কমা, অ্যাপোস্ট্রফি, হাইফেন, স্ল্যাশ। তোমাদের এক্সামগুলোতে সাধারণত যে কোশ্চেনগুলো হয় সেটা হচ্ছে ফুল স্টপের উপরে, কমার উপরে হয়। এছাড়া কোশ্চেন মার্ক, নোট অফ এক্সক্লেমেশন, ইনভার্টেড কমা, অ্যাপোস্ট্রফি। যে বিষয়টা আমরা আগে শিখবো যে ইউজ অফ ক্যাপিটাল লেটার, অর্থাৎ কোথায় বড় হাতের অক্ষরগুলো ব্যবহার করা হয়ে থাকে সে বিষয়টা আমরা আগে জানবো। তো এখানে আমাদের লেসনটা যেভাবে সাজিয়েছি আমি প্রথমে আগে নিয়মটা দিয়ে নিয়েছি, এরপর এখানে ইনকারেক্ট ফর্ম মানে ভুলটা দিয়ে দিচ্ছি, তারপরে লিখেছি সঠিকটা। তো তুমি আগে যে কাজ করবা নিয়ম শিখবা, এরপর নিজেই চেষ্টা করবা যে কারেক্ট করতে পারো কিনা তুমি। যদিও আমরা এর ভিডিওর এক পর্যায়ে গিয়ে এটা বলে দিচ্ছি যে কারেক্ট কোনটা হবে। যেমন প্রথম নিয়মটা হচ্ছে আমার যে বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার হয়, এটা তুমি শিখলা জানলা, এবার তুমি দেখবা যে হ্যাঁ আমি এখানে প্রয়োগ করতে পারি কিনা। তাহলে এখানে দেখো ভুল আছে কিনা, তুমি সেটা কারেক্ট করবা। আল্লাহ শব্দের নাউন প্রোনাউন এর ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হয়, তাহলে এখানে ভুল এবার কিন্তু একাধিক জায়গায় আছে, কোথায় কোথায় ভুল আছে দেখো। এবার প্রপার নাউন এবং প্রপার অ্যাডজেক্টিভ, এবার আমি বুঝাবো যে প্রপার নাউন কি জিনিস। কোনো ব্যক্তি বা ব্যক্তির নির্দিষ্ট নাম, যেমন আমরা সবাই মানুষ, তবে প্রত্যেকেরই নির্দিষ্ট নাম আছে, কেউ রাসেল, কেউ ফাহিম। আবার জায়গার নামও নির্দিষ্ট হয়, যেমন সবই সিটি, কেউ কোনোটা রাজশাহী সিটি, সিটি মানে শহর, একটা কমন নাউন। কিন্তু রাজশাহী সিটি, ঢাকা সিটি, চিটাগাং সিটি, এইগুলা কিন্তু প্রপার নাউন মানে সিটির নির্দিষ্ট নাম। এছাড়া আরো অনেক বিষয় রয়েছে, যার যেমন স্কুল, সবই তো স্কুল, বাট এক এক স্কুলের এক একটা নাম, এটাকে বলা হয় প্রপার নাউন। প্রপার অ্যাডজেক্টিভ কি বলা হয়, কোনো প্রপার নাউন থেকে যদি কোনো অ্যাডজেক্টিভ তৈরি করা হয়, আমরা জানি ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের নিয়ম রয়েছে, মাঝে মাঝে পদ পরিবর্তন করা যায় আর কি। এই পদ পরিবর্তনের ধারাবাহিকতায়, যেমন আমি যদি এখানে বলি যে ইন্ডিয়া, বলি সে ইন্ডিয়া, এটা একটা প্রপার নাউন, এটা দেশের নির্দিষ্ট নাম। এখান থেকে যে অ্যাডজেক্টিভ তৈরি করা যায় সেটা হচ্ছে ইন্ডিয়ান। তো ইন্ডিয়া যেমন ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে, তেমনি ইন্ডিয়ান যদিও এটা অ্যাডজেক্টিভ, এরপরে এটাও ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হবে, এরই নাম হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। এরপরে আমরা এখানে যে উদাহরণ, আমরা কিন্তু এখানে ভুল করে রেখে দিচ্ছি, আমরা বলছি আগে নিয়ম দিচ্ছি, তুমি নিজে আগে ট্রাই করবা, এরপর আমি এক্সপ্লেইন করব। কোনো ব্যক্তির উপাধির প্রতিটা শব্দের প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হয়। উপাধি যেমন আমি দেখছি দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ ইজ এ ওম্যান। আচ্ছা এখানে উপাধিটা কোনটা সেটা বলো, প্রাইম মিনিস্টার কিন্তু উপাধি, তাহলে নিয়ম অনুযায়ী কি বসবে তুমি একটা ট্রাই করে দেখবা। দিন ও মাসের নাম হলো ফার্স্ট লেটার ক্যাপিটাল, যত দিনের নাম আছে 7 দিনের নাম, স্যাটারডে আছে, সানডে আছে, এরপরে 12 মাসের নাম আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি। এই মাসের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হয়, তা আমি এখানে কিন্তু ভুল করে রেখে দিয়েছি, তুমি দেখো সঠিক কোনটা হবে। তাহলে ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে। অ্যাব্রিভিয়েশনে প্রত্যেকটা অ্যাব্রিভিয়েশন নিয়ে একটু কথা বলি, যে দেখো আমরা তো জানি এসএসসি আসলে এর মানে কিন্তু রয়েছে, যেমন এস তে সেকেন্ডারি, আবার এস তে স্কুল, আর সি তে সার্টিফিকেট। অনেক বড় নামের প্রথম অক্ষরগুলো নিয়ে যে শব্দ তৈরি করা হয় ওইটাকেই বলা হয় অ্যাব্রিভিয়েশন। যেমন বিএ, ব্যাচেলর অফ আর্টস, এভাবে। আই দ্বারা যদি আমি বুঝাই তাহলে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হয়। যেমন এখানে খেয়াল করে দেখো যে ইট ইজ আই হু হেল্প ইউ, এটাই আমি যে তোমাকে সাহায্য করেছি, এখানে আইটা ছোট হাতের আছে, কিন্তু এর মানে বাংলা তো হয় আমি, অতএব এই লেটারটা ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হবে। এবার তোমরা নিজেরা একটু ট্রাই করে দেখো যে এটা পারা যায়। দেখো এই যে আমাদের উত্তর, প্রথম সেন্টেন্সে ভুল ছিল কি, যে আমরা সেন্টেন্সের শুরুতে বড় হাতের দিয়েছিলাম না, এখন দিয়েছি। দ্বিতীয় সেন্টেন্সে ভুল ছিল কি, যে এনটা বড় হাতের হবে এবং আল্লাহ শব্দের এটা বড় হাতের হবে। তৃতীয়তে ভুল ছিল কি, রাজ প্রপার নাউন বড় হাতের হবে, ইংলিশ প্রপার অ্যাডজেক্টিভ বড় হাতের হবে। পরের সেন্টেন্সে ভুল ছিল কি, দা প্রাইম মিনিস্টার, প্রাইমের পি বড় হাতের এবং মিনিস্টারের এম বড় হাতের হবে, কারণ উপাধি এটা। জানুয়ারি ফেব্রুয়ারি সেন্টেন্সের মাসের নাম, দিনের নামের ফার্স্ট লেটার ক্যাপিটাল হয়। এখানে ভুল ছিল কি, অ্যাব্রিভিয়েশন হওয়া সত্ত্বেও আমরা ছোট হাতের ব্যবহার করেছিলাম। আর এখানে ভুল ছিল আয় দ্বারা আমি বুঝাইছে, বাট আমরা আয়টা ছোট হাতের করেছিলাম। এই ছিল আমাদের ভুলগুলো এখানে। তো এরপরে ইনশাআল্লাহ আলোচনা করা হয়েছে আমাদের ইউজ অফ ফুল স্টপ নিয়ে। তো ইউজ অফ ফুল স্টপের বিষয়ে খুবই সহজ, 3 ধরনের সেন্টেন্সেই ফুল স্টপ বসে, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনামূলক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স আর অপটেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে
যে সেন্টেন্সের শুরু হয় সাবজেক্ট দিয়ে তারপরে ভার্ব থাকে। অপারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্সের শুরুটা হইতেছে ভার্ব দিয়ে, এরপরে থাকে এক্সটেনশন। আর অপারেটিভ সেন্টেন্স ইচ্ছা প্রকাশমূলক বাক্য শুরু হয় মে দিয়ে, এরপরে থাকে সাবজেক্ট। তাহলে এইভাবে যখন দেখবা তখন এই ধরনের সেন্টেন্সে কি বসবে, ফুল স্টপ বসবে। এবার সে অ্যাব্রিভিয়েশন আমরা আগে বলেছি, এখন অ্যাব্রিভিয়েশন তো বড় হাতের অক্ষর হয়, পাশাপাশি ফুল স্টপ হয়। তবে লিখছি বর্তমানে এই প্রচলনটা বিলুপ্ত হচ্ছে, তাহলে বর্তমানে এই নিয়মটা আর নেই। যেমন দশমিক ভগ্নাংশ সংখ্যা যদি বোঝায় তাহলে ফুল স্টপ, ওটাকে আর ফুল স্টপ বলা যায় না, পয়েন্ট বলবা, যেমন 2.5। আর এই যে ফুল স্টপের এটা কিন্তু ভিন্ন নাম হয়, নেটে ব্যবহার করলে হয় .com, যেমন ডট বলি, সেন্টেন্সের ক্ষেত্রে বলি ফুল স্টপ, আর গাণিতিক বিষয়গুলোর ক্ষেত্রে বলি আমরা পয়েন্ট, যেমন 2.5, 2.25 এটসেট্রা। তো এই ছিল আমাদের ফুল স্টপের ব্যবহারটা ইনশাল্লাহ। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট যে সেন্টেন্স আলোচনা করা হয়েছে ইজ অফ কমা, এটা এসএসসি এবং ইন্টারমিডিয়েট উভয় লেভেলেই কিন্তু সর্বোচ্চ পরিমাণে এখান থেকে নিয়ম আসে। সেন্টেন্সে একই পার্টস অফ স্পিচ পাশাপাশি বসলে কমা বসে, যেমন একই পার্টস অফ স্পিচ জন্য মিনা, রাজু, সীমা, এটাও নাউন, এটাও নাউন, এটাও নাউন, তাহলে একই পার্টস অফ স্পিচ, তার মানে এখানে কমা ব্যবহার করতে হবে কিন্তু এসে। তা আমরা কিন্তু ভুল দিছি, মানে দেই নাই, তোমাকে কাজ করতে হবে এখানে গিয়ে। ভকেটিভ কেস কি জিনিস, ভকেটিভ কেসের আগে পরে কমা বসে। যেমন সেকেন্ড পারসনকে যদি আমরা নাম ধরে ডাকে, সেকেন্ড পারসন কাকে বলা হয়, যে বক্তার কথা যিনি শোনেন। যেমন যেমন আমার কথা এখন তুমি শুনতেছো, আমি কিন্তু তোমাকে তুমি বলতেছি, ইউ বলতেছি, ইউ হইলো মূলত সেকেন্ড পারসন। এখন আমার ক্লাসে যদি স্টুডেন্ট থাকে, আমি কাউকে বললাম যে তুমি দাঁড়াও, মানে স্ট্যান্ড আপ, দাঁড়াও, বাট আমি কিন্তু এভাবে বলতে পারি যে জামিল স্ট্যান্ড আপ, দেখো আমি কিন্তু জামিল বলে স্ট্যান্ড আপ বলছি। তা আমার কথা জামিল শুনতেছে, তাহলে আমি জামিলের নাম ধরছি, তাহলে কি করলাম যে জামিল স্ট্যান্ড আপ। তাহলে এখানে যে কাজটা হবে জামিলের এখানে কমা হবে, কেন, আমার কথা যিনি শুনতেছে আমি তার নাম ধরছি, এটাকে ভকেটিভ কেস বলা হয়। যে আমার কথা যারা শুনে তাদেরকে যদি আমরা নাম ধরে ডাকি ওইটাকে ভকেটিভ কেস বলবে। তাহলে এখানে আমি ভকেটিভ কেসের পরে কমা হইলো, কিন্তু এখানে তো ভকেটিভ কেসটা শেষে আছে, আমি কি এখানে কমা দেবো, তা হবে না। কিন্তু এখানে এক কথায় মূল সেন্টেন্স থেকে আলাদা হবে, তাহলে এখানে মূল সেন্টেন্স আগে, এজন্য এখানে কমা, তার এটার মূল সেন্টেন্স পরে, এজন্য এখানে কমা হবে। এই বিষয়টাই আমি বলেছি আর কি। এবারে অ্যাডজাইন বা কর্মপদ কোন জিনিস, কর্মপদ মানে হচ্ছে এই সেন্টেন্সে একটু ঘটনা লক্ষ্য করে দেখো, কে মারা গিয়েছিল কে, তুমি কিন্তু বলবা যে ঠিকই কাজী নজরুল ইসলাম, তার মানে এটা হলো ভার্ব, এটা ছাড়া, তাহলে মাঝখানে এটা কি, এটা লক্ষ্য করছো কে, তার রিবেল বয়টা বাংলাদেশ। আচ্ছা, তার রিবেল বয়টা বাংলাদেশ কাকে বলা হয়, কাজী নজরুল ইসলামকে বলা হয়। তাহলে এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের একটা পরিচয়, এটাকে বলা হয় অ্যাডজাইন বা কর্মপদ। ওই যে বলে না মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্য দিয়ে, এটা কর্মপদ যদি এরকম সাবজেক্ট আর ভার্বের মাঝে থাকে তাহলে উভয় পাশে কমা দিতে হয়। তা আমি তো এটা ভুল করছি, তো কারেকশন তোমাকে করতে হবে কিন্তু। এবার আসে রিপোর্টিং ভার্ব থেকে রিপোর্টেড স্পিচ। তো প্যাসেজ ন্যারেশন মানে আমরা তো জানি যে এসএসসি লেভেলে 10টা কোশ্চেন থাকলে 9টাই আসে প্যাসেজ ন্যারেশন থেকে। তো প্যাসেজ ন্যারেশনে এক অংশকে বলা হয় বক্তব্য, আর এক অংশকে বলা হয় বক্তব্যের বাইরের অংশ। তো দেখো খেয়াল করে, ফাহিম ফাহিম বলেছিল, টু মি আমাকে বলেছিল, কিন্তু আমরা কি এখনো জানি যে কি বলেছিল, সেটা হলো আই নো ইউ, এই কথাটা বলছিল। এই যে এই কথাকে বলা হয় বক্তব্য, আর এইটা হলো বাকি অংশ। তো বক্তব্য এবং বাকি অংশের মাঝে একটা কি বসে, কমা বসে, এখানে কি দুইটা সাইডকে আলাদা করার জন্য। তো আমার এখানে ভুল আছে, আমি দেইনি কমা এখানে। তো ইনশাল্লাহ কারেকশন আসলে দেখতে পারবা। কিছু শব্দ আছে যার পরে কমা বসে, যেমন ও, ওয়েল, নো, ইয়েস, এগুলো যদি সেন্টেন্সের শুরুতে থাকে তারপর কমা বসে। প্লিজের বিষয়টা একটু মার্কেবল, কারণ মাঝে মাঝে প্লিজের এই নিয়মটা খাটে না, মানে প্লিজের পরে কমা বসে না, আমরা মাঝে মাঝে এটা বসে আর কি সেন্টেন্সের ধরনের উপরে। আমি যদি বলি হেল্প মি প্লিজ, আমি বললাম হেল্প মি, এরপরে কিন্তু আমি একটু থামতেছি। আমি যদি বলি প্লিজ হেল্প মি, আমি কিন্তু দ্রুত বলে যাচ্ছি, এখানে কোনো কমা হবে না। আমি যদি বলি হেল্প মি, এরপরে প্লিজটা একটু বেশি গভীরভাবে বলতে যাচ্ছে, হেল্প মি প্লিজ, স্পেশালি যদি বলতে যায় তখন কিন্তু এই প্লিজে কমা পড়ে যাবে এখানে কি সামান্য, আমরা জানি 1 সেকেন্ড বিরতির জন্য কমা ব্যবহার করা হয়ে থাকে। তো এবার প্রিন্সিপাল ক্লজ থেকে সাবঅর্ডিনেট ক্লজকে আলাদা করার জন্য কমা বসে। তো তুমি দেখো এটা ফুল স্টপ কিন্তু একটা, অথচ সেন্টেন্সের গঠন দেখো, এ একটা সাবজেক্ট, এ একটা ভার্ব, এবার একটা এক্সটেনশন, আবার কিন্তু এ একটা সাবজেক্ট, এ একটা ভার্ব, তাহলে সাবজেক্ট ভার্ব কয়টা, এই জায়গায় তাহলে আমরা ভাগ করে দেই,
এখানে একটা সেন্টেন্স আছে, এখানে একটা সেন্টেন্স, এক সেন্টেন্সে দুই সেন্টেন্স, এই দুই সেন্টেন্স পাশাপাশি কখনো একসাথে বসে না, হয় কমা হয়, না হয় কনজাংশন হয়। আমাদের আজকের কনজাংশন তো সামনে আছে, তার তো দুইটা সেন্টেন্স একসাথে আছে, তার মানে বুঝবা যে এখানে তোমার কমা দিতে হবে। তো এই ছিল হচ্ছে আমাদের কমার নিয়ম ইনশাল্লাহ। তো আমাদের এবার ওই যে উত্তরটা করে দিচ্ছি আমরা, তোমরা উত্তরটা দেখো যে আমাদের উত্তরগুলো এই পাশে চলে আসবে না, সঠিক উত্তরটা। যেমন আমাদের মিনার আদর, এখানে আমরা কি দিচ্ছি, কমা দিচ্ছি। জারি ফিরে আঁককে আলাদা করছি কমা দেয়, অ্যাডজাং উভয় ভাষা আলাদা করেছি। তারপর রিপোর্টিং ভার থেকে বাক্য তথ্যকে আলাদা করছি কমা দেয়। ইয়েস নোর পরে কমা বসিয়েছি, ইয়েস নোর পরে কমা বসিয়েছি, দুইটা ক্লজের মাঝে কমা বসিয়েছি। তা আশা করি ইনশাল্লাহ কমার এই গুরুত্বপূর্ণ নিয়মটা তোমরা বুঝতে পারছো। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি ইনশাল্লাহ। আমাদের নেক্সট স্লাইড চলে আসবে হচ্ছে অ্যাপোস্ট্রফির উপরে, মেবি জি অ্যাপোস্ট্রফির উপরে। তো অ্যাপোস্ট্রফি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লেসন অ্যাপোস্ট্রফিটা। অ্যাপোস্ট্রফি দেখতে অনেকটা কমার মতো, লক্ষ্য করে দেখা, আসলে এটা কিন্তু কমার মতোই লাগছে, শুধু কমা নিচে থাকে আর অ্যাপোস্ট্রফিটা উপরে থাকে। মানে অ্যাপোস্ট্রফির কাজ কি? অ্যাপোস্ট্রফির কাজ হচ্ছে এক, সাবজেক্ট আর ভার্বকে জমা করা। দেখো আমি সাবজেক্ট নিলাম হচ্ছে হি, ভার্ব নিলাম ইজ, আলাদাও লেখা যায়, আবার এটাকে কিন্তু তুমি সংক্ষেপেও লিখতে পারবে। তবে সংক্ষেপে লিখতে চাইলে তোমাকে আই বাদে একটা অ্যাপোস্ট্রফি দিতে হবে। এভাবে একইভাবে আই এম কে জমা করা যায় আই এম দিয়ে, ইউ আর ইউর, হিজ আই হ্যাভ হাইভ, দে উইল দেল। তবে ভুল স্টুডেন্টরা সবচেয়ে প্রবলেমে পড়ে এই জায়গায়, এরকম আইল গো, সরি আইল গো হোম। আসলে এই সেন্টেন্সে লক্ষ্য করে দেখো, ইল মানে, আমি যদি এটাকে ইল ধরি, ইল মানে কি অসুস্থ, অসুস্থ কোনোদিন কোথাও যাইতে পারবে? তো কোনো সময় দেখো যে এই শব্দের পরে ভি ওয়ান আছে, তাহলে নিশ্চিত এটা আসলে অসুস্থর ইংরেজি হবে না, এটা হবে হচ্ছে আই শ্যাল বা আই উইল, এটা দিতে হবে তোমাকে। তাহলে এটা একটু কনফিউশনের বিষয়, তো সংক্ষিপ্ত ফর্মগুলো এদের মনে রাখবা। দ্বিতীয় কি, অক্সিলারি ভার্বের সাথে নটের কন্ট্রাক্টেড ফর্ম। আমরা কিন্তু ট্যাগ কোশ্চেনে যারা নবম দশম শ্রেণী তারা জানো খুব ভালো করে যে ওয়াজ এবং নট এভাবে একসাথে লেখা যায়, কিভাবে, ওয়াজ ওয়াজেন। তো পরীক্ষার হলে কিন্তু এটা থাকবে, এমন না যে এটা থাকবে আর এটা করা লাগবে, পরীক্ষার হলে থাকবে যে এরকম ভাবে থাকবে, ওয়াজেন লেখা আছে। তুমি তো জানো যে আর এইভাবে তো কোনো শব্দ হয় না, তাহলে এখানে মনে হয় একটা অ্যাপোস্ট্রফি হবে। এই হচ্ছে অক্সিলারি ভার্বের সাথে নটের সংক্ষিপ্ত রূপ। এছাড়াও নাউনের পজিটিভ গঠন করতে আমরা যদি বলি হিজ হোম মানে কি, তার বাড়ি, তার বাড়ি। কিন্তু আমরা যদি কোনো সময় এটা লিখতে হয় চাই যে কামালের বাড়ি, তাহলে কি লিখতে হবে, কামালের বাড়ি, তাহলে লিখতে হবে এভাবে কামালস হোম। দেখছো, এটাকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ, প্রোনাউন থেকে আসছে। আর এটাকে বলা হয় পজিটিভ নাউন, মানে নাউনের সাথে র যুক্ত করার জন্য। কারণ পজিটিভের কাজই হইতেছে কি, শব্দের সাথে র নিয়ে আসার জন্য। আমরা শুধু যদি বলি কামাল, এর মানে কি হবে কামালি, আর এটার মানে কি হবে র বা এর, দুইটা মিলে কি হবে কামাল, কামাল এর, এই দুইটা মিলে এই শব্দটা তৈরি হবে কামালের হোম, কামালের বাড়ি। তো এই হইতেছে আমাদের ইউজ অফ অ্যাপোস্ট্রফির ব্যবহারগুলো। ইউজ অফ এক্সক্লেমেশনে খেয়াল করে দেখ এখন যে তিনটা নিয়ম, এখানে দুইটা নিয়ম মেইনলি অ্যাপ্লাই করবে। ইন্টারজেকশন শব্দ আছে, ইন্টারজেকশন কি জানি, যে সকল শব্দের মাধ্যমে আকস্মিক দুঃখ, বেদনা, আনন্দ, অনুভূতি প্রকাশ পায়। যেমন আমরা যখন বলি এলাস, এটা কিন্তু দুঃখের জন্য বলি, যেমন এলাস আই হ্যাভ লস্ট মাই ফোন, হাই আমি আমার ফোনটা হারাইছি, এই যে হাই বললাম বাংলায়, এটাকে ইংরেজিতে বলবে এলাস। ব্রাভো, আমরা তো কাউকে ভালো কাজ দেখলে বলি সাবাস, ইউ ক্যান ডু ইট, তুমি এটা করতে পারবে, ইংরেজিতে বলবে কি ব্রাভো ইউ ক্যান ডু ইট, হ্যাঁ ব্রাভো ইউ ক্যান ডু ইট। তাহলে আমরা যখন ব্রাভো বলি, আমি যে যত নর্মালি বললাম ব্রাভো ইউ ক্যান ডু ইট, এভাবে কেউ সাবাসি দেয়, কি যে বলে, মানে হাত পা নাড়াচাড়া করে এখানে উৎসাহিত হয়ে যায়। মানে বাবা যদি ছেলের সফলতা দেখে, তাহলে বাবাকে দেখে বুঝতে পারবা তুমি বাবা সাবাস কেমনে বলতেছে। এবারে ফি, ছি আর শেম লজ্জাস্কর, মানে তোমার যদি কেউ শত্রু যদি লজ্জাকর কোনো কাজ করে, ওটা সি বলার সময় তুমি খুব ভালো করে জানো যে ওটা কত জঘন্য ভাবে বলে। এই জন্য কেউ যখন তাৎক্ষণিক রিয়াকশন দেখায়, তখন কি করতে হয়, ওই শব্দগুলোর পরে এক্সক্লেমেশন মার্কটা বসাতে হয়। যেমন এলাস, ব্রাভো, ফি, শেম, ও, হুররা, এই শব্দগুলোর পরে নোট অফ এক্সক্লেমেশন বসে। আর এখানে 2 নম্বর দুইটা জিনিস খেয়াল রাখবা, হাউ এর সাথে যদি অ্যাডজেক্টিভ থাকে, যেমন হাউ নাইস, আর হোয়াট এ যদি শুরু হয় সেন্টেন্সটা, তাহলে ওই সেন্টেন্সের শেষে যা আশ্চর্যবোধক চিহ্ন শেষে, এটা কিন্তু ওয়ার্ডের পরেই বসাইতে হয়।
আর এই ধরনের সেন্টেন্সে একবার শেষে যায় নোট অফ এক্সক্লেমেশনটা বসাইতে হয়। আমি একটু ভিডিওর বাইরে চলে যাচ্ছি মাঝে মাঝে, যাতে এই লেখাটা স্পষ্টভাবে বোঝা যায়। তো আমাদের এখানে যে উদাহরণটা দেওয়া আছে, এই উদাহরণটা ইনশাল্লাহ তোমাদের এখানে চলে আসবে। দেখো, তো প্রথমটা নিয়েছি আমরা কি, ওয়ার্ড, উচ্চ স্বরে চিৎকার। যে উচ্চ স্বরে চিৎকার কিরকম ভাবে, যেমন তোমার বন্ধু তোমাকে বলো যে ফ্রেন্ড দিস ইজ দ্য লাস্ট ডেট অফ আওয়ার ফর্ম ফিল আপ, আজকেই তো ফর্ম ফিল আপের শেষ দিন। তখন ও ধরনের বন্ধু রাখার চাইতে না রাখাই ভালো। বাট তুমি প্রথম রিয়াকশন কি দিবা, হোয়াট, তুমি কিন্তু চিৎকার করে উঠবা, হোয়াট। এই যে তুমি চিৎকার করে উঠছো, আসলে কি তুমি প্রশ্ন করতেছো ওকে, তুমি কিন্তু রীতিমতো অবাক হয়ে গেছে। এই যে উচ্চ স্বরে চিৎকারের জন্য তোমরা গেমসে অনেক সময় দেখবা যে যারা গেমস খেলে মোটামুটি অনেক লাভবান হইতেছে, তারা দেখবা যে গেমসে কিন্তু অনেক সময় গো গো এরকম লেখা ওঠে, মানে চিৎকার করে এই জন্য বলে যে যাও যাও এখনই যাইতে হবে। তাহলে ওই গোর পরে দেখবা যে নোট অফ এক্সক্লেমেশন আসে, মানে ওটা জোরে জোরে চিৎকার করে ফোর্স করে বলে। তো কোনো শব্দ যদি জোরে চিৎকার করা হয়, তাহলে নর্মাল যে কোনো শব্দ দিয়েও তুমি নোট অফ এক্সক্লেমেশন বসাতে পারবা। তুমি যদি কাউকে চিৎকার করে বলো যে গেট আউট, এটা বললে ওই গেট আউটের পরে নোট অফ এক্সক্লেমেশন বসানো যাবে, কারণ নর্মাল লাউডের সাউন্ডের বাইরে গিয়ে এটাকে বলা হয়েছে। এরপরে এলাস, আমরা তো বললাম ওয়ার্ডের পরে এক্সক্লেমেশন বাট পুরা সেন্টেন্সে পরে কিন্তু আবার ফুল স্টপ। হুররা, ওয়ার্ডের পরে এক্সক্লেমেশন বাট পুরা সেন্টেন্সে পরে ফুল স্টপ। আর হাউ নাইস বা হাউ প্লাস অ্যাডজেক্টিভ আর হোয়াট এর দ্বারা শুরু হলে তো সেন্টেন্সের শেষে এক্সক্লেমেশন মার্ক বসে। তো আমরা আশা করি বিষয়টা ইনশাআল্লাহ বুঝতে পারছো। স্লাইডটা হচ্ছে ইউজ অফ ইনভার্টেড কমা। ওই যে বললাম না, প্যাসেজ নারেশন থেকে তোমাদের কিন্তু সবচেয়ে বেশি কোশ্চেন হবে ইউজ অফ ইনভার্টেড কমা। তো খেয়াল করো, বাক্যের মধ্যে কোনো কিছু উদ্ধৃত করতে হইলে বক্তব্যের উভয় পাশে ইনভার্টেড কমা বসে। এই লেখা থেকে তুমি খুব বেশি উপকৃত হবা না, আমি খুব ভালো জানি। দেখো যে কিভাবে প্যাসেজ ন্যারেশন বুঝবা যে এইটা বক্তব্য আর এটা বক্তব্য না। ওই যে যে জায়গায় সেইট লেখা আছে, যদি শুধু সেইট লেখা থাকে তাহলে ওইখানে দিবে কমা, আর ওই জায়গায় দিবে ইনভার্টেড কমা। আর যে সেন্টেন্সে সেইট টু লেখা আছে, ওই সেন্টেন্সে সেইট টু এরপরে যে শব্দ আছে ওইখানে দিবে কমা, আর তারপরে দেবে ইনভার্টেড কমা। মানে ওইটাই বুঝবা যে এই যে সেইটের পরেই বক্তব্য আছে, অথবা সেইট টু যদি থাকে তারপরে যে নাউন প্রোনাউন থাকবে ওর পরেই বক্তব্য আছে, এটা তোমার ধরার সহজ উপায়। আর এই সেন্টেন্সটা আবার ব্যতিক্রম। দেখো, তুমি যদি এখানে সেইটের পরে বক্তব্য দেখো, এখন বলো তো দেখি দা বয় কোনোদিন বক্তব্য হয়? আসলে উল্টা হয়েছে। এই সেন্টেন্সে দা বই কথা বলছে আর বক্তব্য তার উল্টা। তাহলে এই যে আমরা বলছিলাম না সেইটের পরে বক্তব্য থাকে, তাহলে এটা যদি সেইট ধরি তাহলে এই যে হলো বক্তব্য, আর এখানে ইনভার্টেড কমা। আর ইনভার্টেড কমা এক পাশে দিতে হয় না, ওই বক্তব্যের পুরো শেষ পর্যন্ত একটা দিতে হয়। এই যে বক্তব্য শেষেও একটা দিতে হয়, এই যে বক্তব্য শুরু এখানে শেষেও একটা দিতে হয়। এবং ইনভার্টেড কমার শুরুতে ফার্স্ট লেটার ক্যাপিটাল বসে, এটা বড় হাতের বানাইতে হবে, এটা অলরেডি বড় হাতেরই আছে, এটা বড় হাতের বানাইতে হবে। এবং ওই সেন্টেন্সের ধরন অনুযায়ী কখনো ফুল স্টপ কখনো প্রশ্নবোধক, যেমন এটা প্রশ্নবোধক চিহ্ন হবে, এটা ফুল স্টপ হবে, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে এখানে। তো আমাদের এই কারেকশনটা দেখো, যে আমরা যে কারেকশন করে দিয়েছি সেখানে আমরা দেখাইছি যে নিয়মটা কিভাবে পরিবর্তন হয়েছে। যেমন ওই যে দেখো, বলছিলাম না সেইটের পরে কমা তারপরে ইনভার্টেড কমা, আর সেই টু যদি থাকে তারপর একটা প্রোনাউন তারপর কমা ইনভার্টেড কমা। আর এখানে উল্টা আছে, দা বয় সেইড, মানে এখানে এলো দা বয় বলছে, তাহলে বলছে কোনটা, তার সেইডের পর থেকে বক্তব্য হবে, এই যে কমা এবং ইনভার্টেড কমার ব্যবহারটা। তো আশা করি ইনশাল্লাহ বিষয়টা একটু অনুধাবনে চলে আসছে তোমাদের। তো আমরা নেক্সট অংশতে চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে আমাদের নোট অফ এক্সক্লেমেশন, নোট অফ ইন্টারগেশন। নোট অফ ইন্টারগেশন মানে ইন্টারগেটিভ চিহ্ন, যেটা এই দুইটা প্যাটার্ন মাত্র। সেটা হচ্ছে এক, যে কোশ্চেন ওয়ার্ড যদি থাকে তারপর অক্সিলারি। তোমরা বলতে পারো হয়তো স্যার কোশ্চেন ওয়ার্ড জিনিসটা কি? কোশ্চেন ওয়ার্ডে যে খেয়াল করে দেখো, যে হোয়াট, তারপরে হচ্ছে ওয়াই, ওয়েন, এরপর আছে ওয়ার, এগুলা ডাব্লিউ এস কোশ্চেন মার্ক, কারণ শুরুতে ডাব্লিউ আর এইচ আছে, তো এই জন্য ডাব্লিউ এস বলে। এগুলো এই কোশ্চেন ওয়ার্ড যদি থাকে তারপরে যদি অক্সিলারি ভার্ব পাও তাহলে এই সেন্টেন্সটা ইন্টারগেটিভ। এর আগে কিন্তু আমরা যে এক্সক্লেমেটরি যখন নিয়মটা বুঝাইছিলাম, এক্সক্লেমেটরি বোঝানোর সময় কিন্তু আমরা বলছিলাম যে হাউ প্লাস অ্যাডজেক্টিভ, এখানে কিন্তু হাউও কিন্তু ইন্টারগেটিভের চিহ্ন। কিন্তু এই হাউ এর পরে যদি হাউ আর ইউ এরকম হাউ আর থাকে, হাউ অ্যাডজেক্টিভ না, হাউ অক্সিলারি, হাউ এর পরে অক্সিলারি, তাহলে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। খেয়াল রাখতে হবে। ইন্টারগেটিভ সেন্টেন্স আরেকভাবে গঠন করা হয়, সেটা হচ্ছে কোশ্চেন ওয়ার্ড নাই কিন্তু আগে অক্সিলারি তারপরে সাবজেক্ট। তুমি যদি দেখো সেন্টেন্সের আগে অক্সিলারি পরে সাবজেক্ট, এই যে আগে অক্সিলারি হলো আর, এম ইজ আর অজ আর অক্সিলারি, এরপরে আসলে সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে আগে অক্সিলারি পরে আছে, আগে অক্সিলারি এরপরে আছে কি ইউ, তাহলে বুঝবো যে এই সেন্টেন্সটা ইন্টারগেটিভ। শেষে প্রান্তিক বিরাম চিহ্ন, সবার শেষে কি দিতে হবে?
কোশ্চেন ওয়ার্ড দিতে হবে। মাঝে মধ্যে আমরা ডায়লগ আকারে ইন্টারমিডিয়েটে দেখা যায়, ডায়লগে আমরা যদি দেখি ডায়লগে কিন্তু ওয়ার্ডের পরে বুঝতে পারি। যেমন কেউ বললো হাউ আর ইউ, বললো আই এম ফাইন, এখন বললো অ্যান্ড ইউ, অ্যান্ড ইউ, এই অ্যান্ড ইউর পরে কিন্তু আবার প্রশ্নবোধক চিহ্ন বসে, কারণ একটা ওয়ার্ডের পরেও বসতে পারে, বক্তব্যের ধরন অনুযায়ী চলে আসতে পারে এটা। যেমন আমি বললাম না যে হাউ আর ইউ, বলছে আই এম ফাইন, অ্যান্ড ইউ মানে কি, অ্যান্ড ইউ মানে অ্যান্ড হাউ আর ইউ, এবং তুমি কেমন আছো, এটা ভাব অর্থ অনুযায়ী মাঝে মাঝে চলে আসতে পারে। তো এই ছিল আমাদের নোট অফ ইন্টারগেশনের অর্থাৎ ইন্টারগেটিভ চিহ্ন বোঝানোর বিষয়টা। এরই মাধ্যমে আমাদের আজকে এক্সক্লেমেশন মার্কের বিষয়গুলো বোঝানো শেষ। তো আশা করি এই লেসনটি বুঝতে পেরেছো। তো যদি লেসন সংক্রান্ত কোনো পরামর্শ তোমাদের থাকে অবশ্যই আমাকে জানাবা, আমি চেষ্টা করব আরো ভালোভাবে লেসনগুলো উপস্থাপন করার জন্য। তো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং জ্ঞানের সাথে রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।